একটা পড়ন্ত বিকেল, সময় ৫টা ৪০-এর ঘরে। মাত্র কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছে জুই, মায়া, রাফা। ইতিমধ্যে শ্রেয়া নাদিয়া অটো দিয়ে উল্টো পথে চলে গেল কোচিং থেকে রাফার বাড়ির কাছেই, সেজন্য সে আপাতত এই অল্প রাস্তাটা মায়াদের সঙ্গে হেঁটে যাবে। সারাদিন ক্লাস শেষ করে ১:৩০ কি ২টার দিকে বাসায় ফিরে ১ ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার ফিরতে হয় কোচিং ক্লাসে। রোজকার মতোই আজও সবাই কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। স্বাভাবিকের ন্যায় তিনজনের মধ্যেই টুকটাক কথাবার্তাও হচ্ছিল। এর মাঝে হঠাৎ রাফা মায়াকে প্রশ্ন করে বলল, জানো জিজু আসেনি এখনও? মায়া স্বাভাবিক ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। মায়ার কথা শেষ হতে হতে এর মাঝে কথা বাড়ালো জুই। রাফাকে খোঁচা মেরে জুই বলল, তুই না কাল বললি রিদ ভাই আজকে ফিরবেন, কই ভাইয়া তো আসলো না? চুপ, শুধু চাপা মারলি। জুয়ের খোঁচা মারা কথাটা রাফা হাওয়ায় উড়িয়ে দিল যেন। রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল রিদ আজকে চট্টগ্রাম ফিরবে, কিন্তু রিদকে ফিরতে না দেখে যদিও রাফার চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে। বরং রাফা কালকের ন্যায় আজও বেশ কনফিডেন্সের সাথে মায়াকে আশ্বস্ত করে বলল, জানো রিল্যাক্স, জিজু মনে হয় আমার মেসেজটা দেখতে পায়নি। দেখতে পেলে এতক্ষণে তোমার টান খেয়ে অবশ্যই চট্টগ্রামে উপস্থিত থাকতো। রাফার কথায় মায়া তেমন কিছুই বলল না। এতক্ষণ মায়ার মুড ভালো ছিল, কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতেই মায়া মন খারাপ ছেয়ে গেল অন্ধকারে। রাফা জুই দুজন সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করলো না হৃদকে। কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করে বলল, আচ্ছা রাফা, তুই ভাইয়াকে কাল কি এমন মেসেজ করেছিলি যেটার টান খেয়ে ভাই চলে আসবে মায়ের কাছে? কি ছিল মেসেজে? জুইয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল, কিছু একটা ছিল। জুই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল, কি ছিল? তোকে কেন বলবো? আমি শুনবো তাই। হুট করেই রাফা দুষ্টু হেসে বলল, যা দুষ্টু, খালি নটি চিন্তা ভাবনা তোর। রাফার ভাবভঙ্গিমা দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়া আর জুই। এইখানে নটি চিন্তা ভাবনার কি আছে সেটা বুঝতে না পেরে জুই হতবাক গলায় বলল, কি এমন বললাম যে নটি চিন্তা ভাবনা হয়ে গেল? তো নানান কথা বলতে বলতে রাফা চলে গেল। দুইজন নানান কথা চিন্তা ভাবনা করতে করতে মায়ার মনস্তান্ত্রিক চিন্তাভাবনার মাঝেই জুই রিক্সা ডাকলো। দুবোন পাশাপাশি বসতেই রিক্সা চলল জুইয়ের বলা অ্যাড্রেসে। অন্যমনস্ক মায়ার কোলের উপর ব্যাগটা রেখে দুহাতে ব্যাগটা চেপে রাখলো, দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে। কিছু পথ আসতেই চোখে পড়ল পরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। মানুষগুলোকে মায়া চিনে, ছেলেগুলো সবাই হৃদের লোক। মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে, সেজন্য এদের কাউকে না কাউকে মায়ার আশেপাশেই সবসময় দেখা যায়। এজন্য মায়া চিনে এদের। তাছাড়া হৃদ যখনই চট্টগ্রামে আসে তখন তাদের বেশি দেখা যায় এই রাস্তাঘাটে, বিশেষ করে হৃদের আশেপাশে দেখা যায় বেশি। কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া মনে করলো হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কোনো কাজে তারা একত্রে দাঁড়িয়েছে। অন্যমনস্ক মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই চমকে ওঠার মতন লাফিয়ে উঠল হৃদের সেই বিল্ডিংয়ের নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে। খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুইয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল, জুই জুই, এটা আসিফ ভাই না? মায়ার দৃষ্টি অনুসরণ করে জুই সামনে তাকাতেই দেখলো আসিফ মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একপাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলেপেলেগুলো, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। আসিফ দেখে জুইও খানিকটা চমকিত গলায় বলল, হ্যাঁ এটা তো আসিফ ভাই। জুইয়ের কথা শেষ হতে দেরি, কিন্তু মায়ার পুনরায় উত্তেজিত চেঁচাতে দেরি হলো না। রিক্সাওয়ালার উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে মায়া রিক্সা থামাতে চেয়ে বলল, চাচা রিক্সা থামান প্লিজ। বলতে বলতে রিক্সার গতি কমে আসলো ধীরে, কিন্তু অধৈর্য মায়া সইল না। রিক্সার গতি তখনও পুরোপুরি থামেনি। এর মাঝে অধৈর্যের মায়া চলন্ত রিক্সা থেকে লাফিয়ে পড়ল ফুটপাতে। শরীরের ব্যালেন্স রাখতে না পারায় ব্যথা পেল হাতের কনুইতে, কিন্তু তারপরও অস্থির মায়ের দৌড় কমল না, বরং মুহূর্তের মাঝে আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেদিকে। কয়েক সেকেন্ডের মাঝে মায়ার কাণ্ড দেখে আতঙ্কিত হলো জুই। রিক্সায় বসেই থেকেই মায়াকে সাবধান করে অস্থির গলায় চেঁচিয়ে বলল, মায়া আসতে যা। কে শোনে কার কথা? চোখের পলকে মায়ার আসিফদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুই তাড়াহুড়োয় রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো। দ্রুত মায়ের পেছন ছুটল, সেও ছুটল। আসিফ তখন নিহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে। হৃদকে নিয়ে আসিফ রাতেই চট্টগ্রামে ফিরেছিল। হঠাৎ করে হৃদের চট্টগ্রামে আসার কারণটা আসিফ জানে না, সাহস করে হৃদ থেকে জানতেও চায়নি। আসিফের প্রথমে মনে হয়েছিল হয়তো হৃদ সব মনমালিন্য ভুলে বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রামে এসেছে, কিন্তু চট্টগ্রাম আসার পরও নিজের বাবার বাড়িতে না গিয়ে বরং মুরাদপুর থেকে যাওয়ার কারণে বুঝতে পারল হৃদ খান আসলে বউয়ের টানে চট্টগ্রামে মাঝরাতে উপস্থিত হয়েছে। যদিও বউয়ের সাথে তার এখনও দেখা হয়নি, তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আসিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খান বাড়িতে যেতে বলেছে হৃদ। কালকের ফাংশনের জন্য সবার সেখানে উপস্থিত থাকা জরুরি। এজন্য হৃদের ছেলেপেলেগুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খানবাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলেগুলো সবাই বিগত এক সপ্তাহ ধরে খানবাড়িতেই আছে নিহাল খানের সঙ্গ নিয়ে। হৃদপূর্ব আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে দিয়ে
খানবাড়িতে থাকতে। আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যে তারা সবাই বেরিয়েও পড়তো, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে দাঁড়িয়ে প্রয়োজনীয় ফোন আলাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল। এর মাঝে হঠাৎ মায়াকে খুব কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়ার খবর দিতে। ভাই, ভাবি। আসিফের কথা কানে যেতেই হৃদ ফোন কানে নিয়েই ঘুরতে চাইল, কিন্তু তার আগেই মায়া আসিফকে ক্রস করে গিয়ে পা ফেরে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসায় উচ্চাসনে বসল। আপনি এসেছেন? আই মিস ইউ। অপ্রস্তুত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটা পর্যন্ত পেল না, তার আগেই হাত থেকে ফোন পড়ে শরীরের খেই হারালো। মায়াকে নিয়ে পিছু পা হয়ে ধপাস করে বসলো সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীর তাল ধরে রাখতেই হৃদের ডান হাতটা চলে গেল মায়ার পিঠে। মায়াকে দুহাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেলো হৃদের এগাল থেকে ওগাল। আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ, এতগুলো মিস করেছি আপনাকে। মায়ার কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কী থেকে কী হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু বুঝতে পেরে যেন বুকের ভিতর ধপাস ধপাস করে লাফাতে লাগলো। মনে হচ্ছে বুক ছেড়ে হৃৎপিণ্ড তার বেরিয়ে আসবে বউয়ের টানে। শরীর তাজা, রক্ত যেন টকবক করছে এতদিন পর বউয়ের সান্নিধ্য পেয়ে। হৃদ ওই অবস্থায় তাকালো সামনে, দেখলো আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এই দিকটায় তাকিয়ে। হৃদের দৃষ্টির সঙ্গে মিলে যেতে আসিফ চোরের মতন পালালো জায়গা ছেড়ে, সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে গেল। রাস্তার পাশাপাশি বিল্ডিং হলেই সামনের গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেটটাকে টেনে গেল। হৃদের অবস্থানের পরিবর্তন না হলেও মায়া শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলা সরি, আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। তারপরও আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়া চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কীভাবে হৃদকে বুঝাবে সেই দিশেহারা অশ্রু জড়ালো গাল বেয়ে। দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেল হৃদের গালে। দীর্ঘদিনের মান অভিমানে মায়া কান্নায় ফুপিয়ে হৃদের গালে কপাল ঠেকিয়ে রাখলো। হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশ নেমে আসে মায়ার কোমরে। চোখের পলকে যেন হৃদের দুই হাতের অবস্থান হয়ে গেল মায়ার জামা ভেদ করে উন্মুক্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতে ছোঁয়া পেতেই মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদের হ্যাচকা টান পড়ল মায়ার কোমরে। মুহূর্তে মিশে গেল দুজন। মায়ার ঠোঁটে বাজল হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মোহাচ্ছন্ন কণ্ঠ মায়াকে আদেশস্বরূপ বলল, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরিত হলো রন্ধে রন্ধে। হৃদের কথায় মায়ার লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না, বরং দুজনার মান অভিমান ইতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো। হৃদের গলা জড়িয়ে পুনরায় শব্দ করে চুমু খেলো হৃদের এগাল ওই গাল দুই গালে। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল, অ্যাগেইন। হৃদের কথা অনুযায়ী মায়ার একই কাজ পুনরায় করলো। আবারও থেমে যেতে চাইলে একইভাবে হৃদ আবারও আদেশ করলো, অ্যাগেইন। বারবার হৃদকে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বলতে দেখে এবার আর মায়া থামল না, বরং নিজের ইচ্ছেতে হৃদের পুরো মুখে ঠোঁট বুলালো পরপর। মায়ার সান্নিধ্য পেয়ে হৃদ নিজেও খেই হারালো। মায়া কোমর টেনে ঘনিষ্ঠ হতে চাইলে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল আশেপাশে অবস্থান দেখে। এই মুহূর্তে দুজন সিঁড়িতে বসে, যে কোনো সময় উপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাহির থেকেও কেউ ভিতরে প্রবেশ করতে পারে। এমন না দুজন অবৈধ বা লোক সমাজের ভয় হৃদের আছে, কারো ভয় হৃদের নেই, কিন্তু বউ তার পার্সোনাল অংশ। আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মোমেন্টগুলো তার বেডরুমে বাহিরে যাবে না কখনো। হৃদ আশপাশটা লক্ষ্য করেই মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নেই না? যখন তখন বানরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় শুধু। মায়া গায়ের জামাটা টেনে ঠিক হৃদের দিকে তাকালো। হৃদের কথায় কিছু বলল না। হৃদকে কিভাবে বুঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে? এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে? হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোন আর মায়ের ব্যাগ উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতে মায়া সেটা হাতে নিতে নিতে মিনমিন গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করছিলাম। মায়ার কথায় হৃদ মায়ার আদলে মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ার মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসায় যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাহচ করে তৎক্ষণাৎ বলল, না, আমি কোথাও যাব না, আপনার সাথে থাকবো। মায়ার কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম, তবে এখন বাসায় যান, রেডি হন, সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুর বাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো, তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো?
সেটা রাতেই বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসায় যান, রাহাত দিয়ে আসবে আপনাকে। মায়া হৃদের সঙ্গে থাকতে চেয়ে মিনমিন করে পুনরায় বলতে চাইলেও আমি থাকি। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট। ফেরি লাইটের আলোয় উজ্জ্বল চারপাশ, চাকচিক্য আলোয় মুখরিত খানবাড়ির সদর গেটে হতে বিশাল বাড়িটি। অন্ধকার সন্ধ্যায় তারা নেই, ঝলমল করছে চারিপাশ। মায়া এমনি সন্ধ্যায় হৃদের পাঠানো গাড়ি থেকে নামলো আড়ষ্ট ভঙ্গিতে। জড়তার দৃষ্টি ফেললো আশেপাশে। অসংখ্য মানুষের আনাগোনা দেখা গেল ব্যস্ততায় পা চালিয়ে। মায়া নীরবে শুধু হৃদকেই খুঁজলো আশেপাশে, কিন্তু কোথাও সন্ধানকৃত মানুষটিকে দেখতে না পেয়ে তাকালো সামনে। খানবাড়ির সামনে কিছু পরিচিত মুখ দেখলো দাঁড়িয়ে, তার মধ্যে আরাফ খান, ফাহাদ আর রাদিফকে দেখলো একত্রে দাঁড়িয়ে কাজের লোকদের তদারকি করছে ব্যস্ততায়। মায়া সেই দিকেই তাকিয়ে রইল, হৃদকে দেখতে পাওয়ার আশায়। হয়তো তাদের আশেপাশে আছে কোথাও। জুই গাড়ির অপর দরজা খুলে নামতে নামতে চারপাশে দৃষ্টি ফেললো খানবাড়ির বিশাল আয়োজন দেখে। ছোট ছোট ফেরি লাইটের আলোয় সন্ধ্যাটা যেন দারুণ লাগছে জুইয়ের কাছে। মন ছুঁয়ে যাওয়ার মতো শীতল হওয়া আছে পরিবেশ। জুই বেশ উৎফুল্লতা নিয়ে আশপাশটা দেখতে লাগলো। এর মধ্যে রাহাত গাড়ির ডিক্কি খুলে মায়াদের ব্যাগ হাতে নিয়ে বিনয়ে ডাকলো মায়াকে। মায়ার ধ্যান ভাঙতে রাহাত বলল, ভাবি বাড়ির ভিতরে চলুন। ইতস্তত মায়া দ্বিধাবোধ করলো বাড়ির ভিতরে যেতে। মায়ার জানা নেই খান বাড়িতে কে কে জানে হৃদ মায়ার সম্পর্কের কথাটা। সবাই কেমন দৃষ্টিতে দেখবে মায়াকে। হৃদের সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়া করে তো চলে আসলো মায়া, কিন্তু খান বাড়িতে পা রেখে মনে হলো মায়ার এখানে আসাটা উচিত হয়নি, বরং ও ভুল করেছে। সবার মুখোমুখি হওয়ার সাহস মায়া এখনও জুগিয়ে উঠতে পারেনি। খান বাড়ির ফাংশনে খান পরিবারের প্রতিটি সদস্য হতে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত উপস্থিত থাকবে। সবাই যদি হৃদ মায়ার সম্পর্কের কথা জানে, তাহলে এর জন্য অবশ্যই মায়াকে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাছাড়া খান বাড়ির প্রতিটা পারিবারিক ফাংশনে শশীর উপস্থিতি দেখা যায়, আজকে থাকবে স্বাভাবিক। যেখানে শশী আছে সেখানে মায়াকে কেউ সহজে মেনে নেবে না, এটাই স্বাভাবিক। তাছাড়া শশী বা মায়াকে কিভাবে মেনে নিবে তার ভালোবাসার মানুষের বউ হিসেবে? আদৌ সেটা সম্ভব হবে শশীর জন্য? হয়তো সম্ভব নয়, কিন্তু তাই বলে মায়ার বা কী করার আছে এতে? তিক্ততা ভাবনা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়া গায়ের ওড়নাটা মুঠোয় চাপল। নীরব চোখে আবারও হৃদের সন্ধান করে রাহাতকে প্রশ্ন করলো, আপনার ভাই কোথায়? মায়াকে কথাটা শেষ করতে হলো না, তার আগেই রাহাত চট করে বুঝে নিয়ে বলল, হৃদ ভাই তো বাড়িতে নেই ভাবি, ভাই আছেন ওনার বাবার সাথে। আসলে সামনে নির্বাচন তো, তারপর আবার ভাই অনেক দিন পর চট্টগ্রামে আসলো, সেজন্য দলের সদস্যদের সাথে আলোচনা মিটিং করছেন তিনি। মধ্যরাতের আগে ভাই বাড়িতে ফিরতে পারবে না ভাবি। মায়ের বুক ভাবির মায়ের বুক ভারের কষ্টটা যেন দ্বিগুণ হলো। হৃদের আশায় এ বাড়িতে এসেছিল সে, এখন হৃদকে না পেয়ে মায়া যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ল। একদিকে হৃদের পরিবার, তো অন্যদিকে সবার কঠিন কঠিন সব প্রশ্নের মুখোমুখি সে কিভাবে করবে? হৃদ তো মায়ের পাশে নেই, কিভাবে জবাব দিবে মায়া? আমি এখানে এসেছি সেটা আপনার ভাই জানেন? আগের ন্যায় রাহাতকে ঝটপট উত্তর আসলো, তক্ষুনি কি বলেন ভাবি, ভাই জানবেন না আপনি এসেছেন সেটা? ভাই তো আমাকে দিয়েই গাড়ি পাঠালো আপনাকে এখানে নিয়ে আসতে। ভাই বাসায় ফিরে যেন আপনাকে দেখে, এই জন্য। অস্বস্তির মায়া ছোট করে উত্তর করলো রাহাতকে, ও জি ভাবি চলুন। মায়া সামনে হাঁটতে গিয়েও থেমে যায়, পিছন ফিরে ইতস্ততায় রাহাতকে বলল, সবাই কি আমার উপর রেগে আছেন রাহাত ভাই? মায়া কথাটা প্রথমত বুঝতে না পেরে খানিকটা অবাক সুরে মায়াকে শুধিয়ে রাহাত বলল, সবার আপনার উপর কেন রেগে থাকবে ভাবি, কিসের জন্য? রাহাতের প্রশ্নে মায়ের অস্থিরতা দ্বিগুণ হলো। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক ঘুরাতে গিয়ে জুইয়ের সঙ্গে চোখাচোখি হলো। জুই মায়ের কথাটা ওর দিকে কৌতূহল দৃষ্টিতে তাকে। আপাতত সেও রাহাতের মতো জানতে চায় খানবাড়ির সবাই কেন মায়ের উপর রাগ করে থাকবে, কিসের জন্য? আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আবারও মায়ার অল্প কথায় চট করে বুঝে গেল রাহাত। মায়াকে আশ্বস্ত করে বলো, না ভাবি আপাতত কেউ রেগে নেই আপনার উপর। সবাই আপনাকে ফাহাদ ভাইয়ের শালি বলেই জানেন এই বাড়িতে। আমার মনে হয় হৃদ ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউই আপনাদের বিয়ের ব্যাপারটা এখনও জানে না। যদি জানতো তাহলে অবশ্যই এই নিয়ে দাদা দাদি অথবা অন্য কেউ আমাকে প্রশ্ন করতো। তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিন আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়তো, যেহেতু এসব কিছুই হয়নি তার মানে এখনও কেউ জানে না হৃদ ভাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে। আপনি নিশ্চিতে থাকুন ভাবি, এসব বিষয়ে আপনার টেনশন করতে হবে না। ভাই আছেন, তিনি দেখবেন সবটা। আপনি ভেতরে চলুন ভাবি, আপনাকে বাসার ভেতরে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে, চলুন। ফাহাদ মায়াদের নিয়ে প্রথমেই গেল আরাফ খানের কাছে। তিনি মায়া জুইকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসতেই মায়ের সালাম দিয়ে বিনয় করে বললেন, আসসালামু আলাইকুম দাদাভাই, কেমন আছেন? মায়ের সালামের উত্তর দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি নাতনি সাহেব। তবে তুমি একদিন নানা ভাই আর আজ দাদা ভাই ডাকছো কেন? ব্যাপার কি? নানা ভাই ডাকো, সেটা না হয় ফাহাদের সম্পর্ক ধরে, কিন্তু দাদা ভাই ডাকছো কার সম্পর্কের সূত্র ধরে বলো তো একটু শুনি। আরাফ খানের কথার যুক্তিতে মায়া চুপসে গেল। হৃদের সম্পর্ক ধরে আরাফ খানকে দাদাভাই ডেকেছে সেটা চট করে বলতে পারল না মায়া। অসহায় মায়া
ধরা পড়ে যাওয়ার ভয়ে রাদিফের দিকে তাকালো। রাদিফ মায়ার ভয়ের কারণ বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসলো। মায়ের কথার উত্তর দিয়ে আরাফ খানকে বলল, তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী, তার বউয়ের একমাত্র শ্বশুরের একমাত্র বাপ, তার একমাত্র বড় নাতির একমাত্র বউ হিসেবে তোমাকে দাদাভাই ডেকেছে। তাই মায়া। রাদিফের সম্পর্কের মারপ্যাঁচ আরাফ খানের মাথায় ঢুকলো না, আর না ঢুকলো মায়ার মাথায়। তারপরও রাদিফের কথায় মায়া কেমন বোকার মতো মাথাঘাত করে সম্মতি দিল। চতুর আরাফ খান কেমন বোকার মতন হিসাব মিলাতে বসলো। আসলে রাদিফ ওনাকে কোন সম্পর্কের মারপ্যাঁচ বুঝেলো এতক্ষণ। ফাহাদ ভাই, তুমি ওনাদের বাসার ভিতরে নিয়ে যাও, এদিকটায় পুরুষ মানুষ বেশি। বিআইন এতবার ঘুরে পিছনে জুয়ের তাকানোতে রাদিফ মজা করে বলল, বিআইন এতবার ঘুরে পিছনে তাকালে ঘাড় বেঁকে যাবে তো আপনি বরং ভেতরে যান, আমি হাতের কাজটা শেষ করেই আপনার কাছে আসছি, তখন না হয় আবার দেখলেন আমাকে। রাদিফের অল্প দুষ্টমিতে কেন জানি জুয়ের খুব কষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। নিশ্চয়ই রাদিফের কথাবার্তা সে শুনেছে সব, অথচ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আয়ন কিছুই শুনছে না। আর যদি শুনেও থাকে তাহলে আয়নের রাদিফ বা জুইকে নিয়ে কোনো কিছুই আসে যায় না। জুই আর পেছনে তাকালো না, বরং আয়নকে দেখতে দেখতে সামনে এগোলো। কেন জানে আয়নের জুইকে ইগনোর করাটা খুব দহনে পড়ছে জুই। যদিও জুই চেয়েছিল আয়ন জুই থেকে দূরে থাকুক, কিন্তু আজ কেন জানি আয়নের দূরত্বটা স্বাভাবিক ন্যায় মেনে নিতে পারছে না জুই। জুইয়ের মনে হচ্ছে আবার আগের মতো হয়ে যাক দুজনের সম্পর্কটা, আয়নের সঙ্গে রাতভর কথা হোক জুইয়ের। আচ্ছা, জুই কি আয়নের সঙ্গে একবার কথা বলে দেখবে? একটু কুশলাদি বিনিময় করলেও তো মন্দ হয় না। ধীরস্থির চিন্তাভাবনায় জুই আয়নের বরাবরের হতে প্রথমে আস্তে করে সালাম দিয়ে চেয়ে জুই বলল, আসসালামু আলাইকুম। জুইয়ের সালামটা শেষ করার আগে আয়ন জুইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। উচ্ছ্বাস জুই স্তব্ধ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেল আয়নের চলে যাওয়ার দিকে। জুইয়ের বুঝতে দেরি হলো না আয়নকে সরাসরি ইগনোর করছে। অকারণে জুইয়ের কান্না আসলো। মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয়ে তিক্ত দহনে পড়ল ভিতরকার হাহাকার কষ্ট চেপে মায়াদের পেছন পেছন হাঁটতে লাগলো। আরাফ খান রাদিফের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, আমি তো বুঝিনি সম্পর্কে আমার কি হলো রাদিফ। তুমি ভাবো তোমার কি হলো, সম্পর্কটা তো তোমার, তাই না? আরাফ খান বোকার মতো বলল, একটু সহজ করে বলতো রাদিফ। আরাফ খানকে খোঁচা মারার মতো করে রাদিফ বলল, তুমি না ইন্টেলিজেন্ট মানুষ, সামান্য একটা সম্পর্কের হিসাব মেলাতে পারছো না তুমি? দাদি কি দেখে তোমার সাথে এত বছর টিকে গেল আল্লাহ জানে। রাদিফের কথায় খেপে গেল আরাফ খান। ওনার বউকে নিয়ে খোঁচা মারায় গায়ে লেগে গেছে। এই তুই আমার বউকে টানছিস কেন? তাহলে তুমি কেন বারবার আমার ভাবির স্বামীর বউয়ের শ্বশুরের বাপের ছেলের বউকে টানছো বলো? এই প্রথম আরাফ খান মনে হয় কারো কথায় চুপ করে গেল। মূলত তিনি চুপ করে যাননি, বরং রাদিফের বলা সম্পর্কের হিসাব বলাতে ব্যস্ত হলো। এই ফাঁকে রাদিফও স্থান ত্যাগ করলো। নয়তো বলা যায় না কখন আবার আরাফ খান চেপে ধরে সম্পর্কের মারপেচ মিলাতে পারে। ভেতরে যেতে মুক্তা প্রথমে জিজ্ঞেস করলো, আরিফ ভাই আসলো না কেন তোদের সাথে? জুই হাতে ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্ন করলো জুইকে মুক্তা। মায়া ওয়াশরুমে জুই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছে ফ্রেশ হওয়ার জন্য। মুক্তার কথায় জুই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়ের নাকি কি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একা পাঠালো। জুইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ের কি এমন কাজ জরুরি যে বোনের শ্বশুরবাড়িতে আসতে পারলো না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আপু, এজন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে, এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকঠাক সময় বাসায়ও ফিরতে পারে না। অনেক দিন তো আরিফ ভাই ভোর রাত্রেও বাসায় ফিরে। দাঁড়া অনেক তো গল্প শুনলা, এরপরে অনেক সুন্দর আরও একটা রোম্যান্টিক পার্ট আছে, কিন্তু আগে একটা লাইক করো, কমেন্ট করো, তারপরে হচ্ছে গিয়ে বাকিটা শুনবো, বুঝছো? ঠিক আছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একটাবার আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানে আছি, কতক্ষণ লাগবে আমার শ্বশুর বাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুই জানিস, আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুর বাড়িতে আসতে চাইছে না। আচ্ছা জুই, তুই কিছু জানিস এই ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু। আচ্ছা তোরা কেন বাড়িতে যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের মুক্তা বলল, আচ্ছা মায়া কি কারোর সাথে রিলেশন আছে? আপুকে সত্যি করে বলবি জুই? একইভাবে জুই উত্তর দিয়ে বলল, না আপু নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যা বলছিস জুই, আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশন আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাদিমের সঙ্গে বিয়েটা ভেঙে দিল ওর? ও নিশ্চয়ই আরিফ ভাইকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তা একের পর এক ধারালো প্রশ্নের বানে এবার যথাযথভাবে জুই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলেও মায়ার সম্পর্কের মুক্তার কানে কিছু যায়, তাহলে সেটা ওদের পরিবারের সবার কানে পৌঁছে যাবে মুহূর্তেই। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যা বলল, না আপু তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশন করলে সেটা তো তোমাদের চোখে পড়তো না? ও যে গবেট সবার আগে তোমার কাছেই ধরা পড়তো। জুয়ের কথাটা মুক্তার
যুক্তিসঙ্গত মনে হলো। ওরা 3 বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের। কোনো কাজ করলে সেটা সহজে হজম করতে রাখতে পারে না, কারো না কারো কাছে ধরা পড়বেই। আচ্ছা তুই নাস্তা কর, আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজেই কথা বলে নিব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুঁইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুঁই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ার সন্ধান করে মুক্তা বলল, মায়া কইরে জুঁই? জুঁই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মায়া ওয়াশরুমে, এই তো আমি আপু। জুঁইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এর মাঝে মুক্তার কথাটা শুনে উত্তর করলো। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুঁইয়ের বিছানার উপর বসলো। এর মাঝে ফাহাদ আসলো, এসে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের কক্ষে সালিশ বসিয়েছে কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথায় জুঁই মজার ছলে উত্তর করলো, দুলাভাই আপনার। ফাহাদ জুঁইয়ের কথার তাল মিলিয়ে একইভাবে বলল, বাপ রে, তাহলে আজকের ভিলেন আমি হয়ে গেলাম মনে হয়। জুঁই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানে চুমুক রাদিফও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ার দিকে বাড়িয়ে দিতে মায়াও কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদিফের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদিফের দেয়া ক্যানটি খুলে মায়া তাতে চুমুক বসালে রাদীপ পাশ থেকে ঢোল এনে মায়ার মুখোমুখি বসলো। মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। সে জ্যোতি রাদীফকে বলল, আমার ক্যান কই রাদীপ ভাই? রাদীপ ঠান্ডার ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয়। রাদিফের সঙ্গে মায়ের স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টি ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেয়ার সময় রাদিফ নিজের জন্য 2টো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদিফ হয়তো নিজের জন্য 2টো নিয়েছে, কিন্তু এখানে এসে একটা মায়াকে ধরিয়ে দিতেই বুঝতে পারলো তখন রাদিফ 2টো নিজের জন্য, একটা মায়ার জন্য। সে যদি কথার রেস্টে নেই, ফাহাদ রাদিফের সঙ্গে মজা করতে চাইলো মায়াকে নিয়ে। মস্করার ছলে বলতে চাইলো, আমার মায়া রাদিফের বিআইন বলে কথা, বিআইনের জন্য শুধু কেন আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগেই ইতি টানলো রাদিফ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মায়া বিআইন নয়, ছোট বোন হয় আমার। এরপর এসব মজা করবেন না ফাহাদ ভাই। মায়া রাদিফের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তাও করেছিল, হয়তো রাদিফের সঙ্গে মায়ার কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে, কিন্তু রাদিফ যেন মুহূর্তে ফাহাদকে নয় বরং মুক্তার ধারণাতেও ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করলো। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুঁইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না। তো ফাহাদ বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্ততকে একটা ক্যানের বোতল আনা প্রয়োজন ছিল তোর। রাদিফ স্বাভাবিক ন্যায় নিজের ভাবি বলতে মুক্তাকে ধরে নিল, কারণ মায়ার বিষয়টা যেহেতু এখনও পরিবারের কেউ অবগত নয়, সেজন্য রাদিফ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবির জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বউয়ের ভাগ আমাকে দিবা, যে আমি খাওয়াবো। ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদিফের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বউয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বউয়ের কথা বললাম। শশী তোর হৃদের হাফ বউ, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথা চমকে ওঠার মতো 4 জোড়া চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ার দিকে। রাদিফ জুঁই মায়াকে লক্ষ্য করতেই দেখলো ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া, হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে। অথচ শশী তখন লজ্জা মিশ্রিত মুখে বসে। রাদিফ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা শুধিয়ে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদিফের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী, ওদের দুজনের প্রেম তো 1 দিন 2 দিনের নয়, গোটা 5 বছরের প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় হাওয়ায় পাওয়া যাবে, তাই না শশী? খানিকটা লজ্জায় মাথা নাড়িয়ে হাসলো শশী। মায়া হাতের বোতলটা 2 হাতে চেপে বসলো শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাটার মতো বিচ্ছে। হৃদের প্রেম ছিল কারোর সাথে, সেটাও ভাবতে যেন মনে অদৃশ্য জখমের খণ্ডিত হচ্ছে অসংখ্য ভার। রাদিফ বলল, ভুল জানো তুমি ফাহাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কি না, তবে এতটুকু বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা, মা, আমরা 3 জনই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞেস করে নিও। কথাটা বলেই রাদিফ উঠে গেল। রাদিফের কথায় ফাহাদ মুক্তা সে যদি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদিফের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখেই বোঝা যাচ্ছে। তবে শশী রাদিফের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো, চলে গেল সেখান থেকে। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে দোতলা গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে দোতলার করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আর ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচে তাকিয়ে থাকার মধ্যেই পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠলো মায়াকে, এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতন তাড়াহুড়ায় সোজা হয়ে দাঁড়ালো, মাথা কাপড় টেনে থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু।
তো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আম্মু? জি, আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আছি আল্লাহর রহমতে। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কী করছেন? ভেতরে যান, রেডি হয়েন গিয়ে। মায়া অস্বস্তিতে আছড়ে মাথার কাপড়টা আরও একটু টেনে বলল, ভালো লাগছিল না, সেজন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, এক্ষুনি চলে যাচ্ছি। মায়ার কথায় নেহাল খান ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুরবাড়ি এটা, আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়ে নিন, এই বাড়ির বড় বউ আপনি, সবাই আপনাকে দেখবে, খানবাড়ির বউ হিসেবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়ার আর সাহস হলো না নেহাল খানের মুখে মুখে আর কিছু বলতে। কেমন রোবটের মতন মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নেহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলে মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসলিন তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরলো জুয়ের সাহায্যে। এই শাড়িটা সেদিন রাফা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে আজকের দিনে পরার জন্য। কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়ি টাড়ি পরবে না আজ। যদি কেউ জিজ্ঞেস করে মায়া কেন আজ শাড়ি পরেছে, তাহলে কি উত্তর দিবে সে? সেই চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি, কিন্তু এখন নিহাল খান বলাতে মায়ার শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেল। নয়তো নিহাল খানের আদেশ করার পরও যদি মায়া শাড়ি না পরে, তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে, যেটা মায়া করতে চায় না বলে দ্বিধামনা করে শাড়িটা পরে নিল। কিন্তু কেউ জিজ্ঞাসা করলে কি বলবে, সেই চিন্তার ভয়ে থাকলো। মায়ার শাড়ি পরা শেষ হতেই রুমে ঢুকলো মুক্তা। বললো, মাশাআল্লাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে শাড়িতে, এই শাড়িটা কোথায় পেয়েছিস তুই? জুই তখন মায়ের সামনে বসে কুচিগুলো গোছাচ্ছিল। মায়া মুক্তা দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছিল এটা, বা সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলে মুক্তা হাতের শাড়িগুলো বিছানার উপর রাখতে রাখতে আবারও বলল, আমি আরও তোদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। রাদীপ বলল, নিহাল আঙ্কেল নাকি বাড়ির মেয়েদের সবাইকে শাড়ি পরতে বলেছেন। অস্থিরতায় কোনো রকমে মায়া মাথা নাড়িয়ে একটু স্বস্তি পেল যে ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে শাড়ি পরতে বলছে, তাকে আর অস্বস্তিতে পড়তে হবে না। মুক্তা চলে যেতেই মায়া হৃদকে দেখার আশায় জুইকে রেখে চলে গেল আবারও করিডোরে। পিলার ঘেঁষে রোলিংয়ের নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতায় আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চিকচিক করলো নোনা জলে। ভঙ্গ হৃদয়ে জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচে থেকে উপরে উঠছিল ক্লান্তিতে। সারা রাতের টহলে শরীর ব্যথায় ক্লান্তিতে অবস্থা খারাপ। লম্বা শাওয়ার না নিলেই নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে চোখে পড়ল নিজের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে। থমকে যাওয়ার মতো সেখানেই দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ার দ্বিগুণ চুলগুলো এলোমেলো হাত খোপা করে সাজুগুজুবিহীন রেলিং ধরে দাঁড়িয়ে, হয়তো নিচে তাকিয়ে কারো সন্ধান করছে। মায়ার সৌন্দর্যতা যেন মুহূর্তে স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধে রন্ধে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতে চোখ মুছতে। রেলিং ধরে নিচে ঝুঁকে আরও কোনো কিছুর সন্ধান করতে হৃদ কপাল কুচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎই মায়ার বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে। মুহূর্তে মাঝে কোনো কিছু ঠাহর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করে ধাক্কা মেরে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু পেঁচিয়ে বলল, শরীরে তেজ বেড়ে গেছে, শক্তি দেখান, হাড় ভেঙে একদম হাতে ধরায় দিব। হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতো চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্য পেতেই মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমাকে ছোবেন না, যান। তাহলে কে ছোবে? আপনি রাতে আসেননি কেন? আমি অপেক্ষায় ছিলাম। আপনি ডেকেছেন যে আসবো? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় ফের বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। হৃদ বলল, কল রিসিভ করার মতো কোনো কাজ করেছেন যে রিসিভ করব? হৃদের কথায় মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ার চোখের পানি মুছে চেষ্টা করলো না, বরং মায়ার থুতি চেপে মুখটা এদিকে সেদিকে ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাই আশেপাশে না থাকলে বুঝি সৌন্দর্য বাড়ে কেন? মায়া হৃদকে অল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম, জেনে মুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মেসেজে কী লিখেছিলেন? আমার সিস্টেমে সমস্যা আছে, চলে না, অচল, আর কি কি যেন ছিল। হৃদের কথাটা মায়ার বোধগম্য হলো না। কিসের সিস্টেম, কিসের কি? মায়া অবুঝ গলায় জানতে চেয়ে বলল, মানে? মায়ার অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ার গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল, মানে আজকে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন, নিজেকে কিভাবে বাঁচান আমিও দেখব। এবারও হৃদের কথায় যথাযথ অর্থ বুঝল না মায়া, বরং মায়ার মনে করলো সে আবারও কোনো ভুল করেছে যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আপনার কিছু করতে হবে না ম্যাডাম, আমি আছি তো, আমিই করব যা করার। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমিও দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তে মায়ার মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিসমি। হ্যাঁ?
কিস মি। হৃদের সোজাসাপটা কথায় মায়া লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তে চোখে ভেসে উঠল হৃদকে চুমু খাওয়ার কালকের দৃশ্যগুলো। মায়া লজ্জায় নত মস্তিষ্ক হতে চাইলে হৃদের হাত ওর গালে চেপে থাকার কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, আমি পারবো না, সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে হঠাৎ নরম হয়ে আসলো। মায়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি ভেদ করে মায়ের উন্মুক্ত কোমরে দুহাত ভিড়ালো। মায়া মাথা ঝুঁকে কপাল ঠেকালো মায়ের খোলা কাঁধে। আলতো ঠোঁট ছোঁয়াতেই মায়া কেঁপে উঠে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিল ভয়ে। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরল মায়াকে। নিজের সাথে মিশে মায়ার কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়। তারপর গলা থেকে একইভাবে কানে স্পর্শ করে হৃদ ফিসফিসিয়ে বলল, আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবে না। মায়া ভয়ে কোনো রকমে কম্পিত গলায় অল্প আওয়াজে বলল, রাতে আমার রুমে আসবে। মায়ের উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। তার পরপরই এগাল ওগাল দুগাল একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার রুমে আসো। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেক সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো মায়া কি হয়েছে ওর সাথে, তখনই লজ্জায় দুহাত মুখ ঢেকে নিল মুহূর্তে। হৃদের পেছন পেছন রুমে না গিয়ে বরং উল্টো দৌড়ালো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতো সাহস আর হলো না মায়ার। কিন্তু নিজের রুমের দরজায় গিয়েও আটকে গেল মায়া। এতদিন পর মায়ের স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয়ই আবার রেগে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া হৃদের রুমে যেতে গিয়েও আবার বেঁকে গেল। বরং নিজের দিকে তাকিয়ে পরখ করলো অগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে এগোলো ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে। নয়তো কেমন দেখাবে যে ও অগোছালো আর ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুমে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে, যেখানে পূর্ব থেকে জুই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল। গায়ে তারও কালো রঙের জামদানি শাড়ি জড়ানো, ফর্সা শরীর যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসেই জুইয়ের হাত থেকে চিরুনি টেনে নিজের ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ল। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছড়িয়ে পড়লো ফ্লোরে। মায়া চিরুনিটা পুনরায় জুইয়ের হাতে দিতে দিতে বলল, চুলগুলো ঠিক করে দে তো জুই। জুই মায়ার হাত থেকে চিরুনি নিতে নিতে বলল, কোথাও যাবি নাকি? ওনার রুমে যাব। জুই মায়ার কথাটা পুনরায় শুধিয়ে বলল, উনি মানে হৃদ ভাইয়ের রুমে? উনি ডেকেছেন যেতে। জুই আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞেস করলো না মায়াকে, বরং সে নিজের অগোছালো চুল রেখে মায়ার চুলগুলো চিরুনি করে বেঁধে দিল গুছিয়ে। এরই মাঝে মায়া তাড়াহুড়োয় অল্প স্বল্প সাজুগুজু করে উঠে দাঁড়ালো। নিজেকে পরিপাটি করেই পুনরায় দৌড় লাগালো হৃদের রুমে। জুই চিরুনি হাতেই মায়ের চলে যাওয়ার উচ্ছ্বাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয়, নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল, নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারলো জুই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে? আদৌ এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝে জুই টেনেছিল আয়নকে, আবেগ ভালোবাসা সব কিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করলো? আসলে কি জুই রাদিফকে পছন্দ করতো, নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করতো জুই, যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখতো, যত্ন করতো, ভালোবাসতো, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল, ভালো লাগা, আবেগ, পছন্দ অপছন্দ সব কিছু জড়িয়েছিল। আর সেই মানুষটাই তো আয়ন ছিল। তাহলে তাকে কেন জুইয়ের কোনো অপরাধে দূরে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়ে জুই ধূপ করে টুলের উপরে বসে পড়ল। হাঁটুতে দুহাত ঠেকিয়ে মুখ ঢেকে বসলো মাথা ঝুঁকে। তীব্র অপরাধ বোধে জুইয়ের শরীর কাঁপিয়ে ফুপিয়ে উঠল শব্দহীন কান্না। এর মাঝে কেউ বেশ কয়েকবার নক করে রুমে ঢুকলো, কিন্তু কন্দনরত জুই নিজের বেখেয়ালির কারণে সেটা ঠাহর করতে পারল না। কেউ একজন কক্ষে প্রবেশ করেই ভেতর থেকে দরজাটা আটকিয়ে দিল। পেছনে ঘুরে নিজের বুক পাশের শার্টে বোতামে হাত দিতেই থমথমে খেয়ে বসলো রুমে জুইয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবেমাত্র জুই মাথা তুলে তাকিয়েছিল। মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে বুঝি, কিন্তু একই রুমে মায়ার জায়গায় আয়নকে দেখে থমথমে খেয়ে বসলো জুই। মুহূর্তের মাঝেই জুই ধরফরিয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে। দু হাতে চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকে দাঁড়ালো তৎক্ষণাৎ। আয়ন তখনও জুইকে কন্দনরত মুখের দিকে তাকিয়ে, আপনি কাঁদছেন কেন জুই?
আয়নের অল্প কথায় যেন জুই আরও আবেগী হলো, ডুকরে কেঁদে উঠল তীব্র অপরাধ বোধে। জুইয়ের কান্নায় আয়ন ভেতর থেকে বিচলিত হলো, বাহির থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে গিয়েও পারল না জুইয়ের ফুপিয়ে কেঁদে ওঠা দেখে। কিন্তু বন্ধ দরজার ভেতর দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে থাকাটা দৃষ্টিকটু বলে সে সামনে এগোলো না। তবে আয়ন স্থির থাকতে পারল না, কারণ সে কখনো জুইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্যে আয়ন পুনরায় প্রশ্ন করল জুইকে, আপনি ঠিক আছেন জুই? কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? রাদিফের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাদিফের সঙ্গে? আয়নের কথাগুলো বলতে বলতে দু এক কদম এগোলো সবে। দুজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল, সেটা মুহূর্তে শেষ করলো জুই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগেই জুই চাপটে জড়িয়ে ধরল আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তখনই জুইকে ভাঙা গলায় বলতে শোনা গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সবসময় ফোনের ওপাশের মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র অপরাধ বোধে আমি রোজ পড়ছি, প্লিজ আমাকে মাফ করে দিন। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ দরজার ভিতরে দুজন নারী পুরুষের আলিঙ্গন করার পাপ, তাছাড়া খান বাড়ির ভরপুর মেহমান। যদি কেউ ওদের এই পরিস্থিতি দেখে তাহলে দুজনের কলঙ্কের সীমা থাকবে না। আয়ন মুহূর্তের মাঝে জুইকে টেনে নিজের থেকে দূরে সরালো। রাগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলছেন জুই। রাগে কথাগুলো বলে আয়ন রুম ত্যাগ করলো। জুইকে কিছু বলার সুযোগ না দিয়েই সে নিজের রুম থেকে বের হয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুই পুনরায় কেঁদে উঠল। ভাবলো আয়ন হয়তো জুইকে কখনো ক্ষমা করতে পারবে না। অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামে এই খান বাড়িতে আসলে সে এই রুমেই অবস্থান করে। কাল রাতে মায়া আর জুইকে আয়নের রুমটা দেয়াতে আয়ন আর এই রুমে আসেনি, রাদিফের সঙ্গে ছিল। কিন্তু নিজের ট্রলি ব্যাগটা এই রুম থেকে নিয়ে যাওয়ার কারণে সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ থাকবে না, কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দেবে। কিন্তু আয়নের পরপর কয়েকবার নক করার পরও যখন রুমের ভেতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেজন্য সে ভেবেছিল যখন এসেছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এজন্য আয়ন রুমে ঢুকেই প্রথম দরজা আটকে দিয়েছিল খালি রুম ভেবে। কিন্তু রুমে হঠাৎ জুইয়ের উপস্থিতি দেখে সে থতমত খেয়ে বসলো। আয়ন চেয়েছিল বেরিয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু জুইকে কান্না করতে দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে ওঠে জুই কেন কান্না করছে সেটা জানতে। কিন্তু জুইয়ের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমনিই হবে, এমন কিছু হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন কচকচে আয়ন বেরিয়ে যেতেই জুইয়ের গাল বেয়ে অশ্রু জড়ালো ভিতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করেই ঢুকলো হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারো অনুমতির প্রয়োজন নেই মায়ার সে অধিকার আছে। উৎফুল্লর মায়া হাসি মুখে ভিতরে প্রবেশ করতেই থমথমে খেয়ে বসলো হৃদ শশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ার উপস্থিতি পেয়ে হৃদ শশী দুজনই পেছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেয়া লেবু পানির গ্লাসটা, যেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের ন্যায় স্বাভাবিকই দেখালো। কিন্তু শশী মায়ার নক না করে হৃদের রুমে প্রবেশ করাটা ভালো চোখে দেখল না। কিন্তু তারপরও সেটা হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ার উপস্থিতির কারণ জানতে চেয়ে বলল, তুমি এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্ন মায়ার চোখে পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়ার কষ্ট আরও বাড়ল। কিন্তু রাগে জিততে মায়া সেখানে দাঁড়িয়ে রইল। হৃদ শশীর দুজনকে একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে মায়ার মনে হলো সত্যি শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনও আছে। মায়া হাসি মুখখানা মুহূর্তেই নুইয়ে গেল তীব্র জেদে। চোখের কোণে জমল ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগেই হৃদ লেবু পানি সবটা শেষ করে শশীর হাতে গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আমি ওকে রেখেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবেই নিল শশী। মায়ের উপর সন্দেহ ভাব সরে গিয়ে স্বাভাবিক গলায় বলল, শশী কেন? কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে। মায়া এই বাড়ির মেহমান, ও কি কাজ করে দিবে তোমাকে? মায়া পারবে না, আমাকে বলো কি করতে হবে। শশীর কথায় স্পষ্ট সে হৃদের সামান্য কাজের ভার অন্য নারীর হাতে দিতে রাজি নয়। বিষয়টা মায়ের কাছে স্পষ্ট হলেও হৃদ যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নেব, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলে পাশে রাখলে চাইলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট উত্তর, শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ের মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথা স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রেখে যেতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিরর দিয়ে মায়ার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুধিয়ে বলল, তুই যা শশী, ও থাক।
শশীর পিছনে ঘুরে সন্ধিয়া গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তবে তার মোটেও পছন্দ নয় কাউকে কৈফিয়ত দেয়াতে। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর সমস্যা? কিন্তু শশীকে কথা পেঁচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলে, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তড়াক করে রেগে উঠে মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়েই রাগে দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, হৃদ, ডোন্ট গো, স্টে হেয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করে জেদ দেখিয়ে বেরিয়ে গেল রুম হতে। মায়ের পেছন পেছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখেই রাগে দাঁতে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সব কিছু ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে তীর করে এগুলো ওয়াশরুমের দিকে। শালা বালের বিয়ে করছে, জীবনটাই তেনা তেনা হয়ে গেছে, না বউ কথা শোনে, না বালের মেজাজটা কখনো তার পক্ষে থাকে। চুন থেকে পান খসতেই বালের মেজাজ গরম হয়ে যায়। হৃদের ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগাতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশীর কানে পর্যন্ত পৌঁছালো। মায়া শশী দুজনেই বুঝতে পারে হৃদ রেগে আছে। সেই একই রাগ ক্ষোভ মায়াও আছে, সেজন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই জেদ্দি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পেছন থেকে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলল, ও তোমাকে কেন ডেকেছিল মায়া? শশীর এই প্রশ্নটা করা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভেতরকার তোলপাড় চলছে মায়ার মনে। মায়ার সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের উপর। মায়ার মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউও রাখতে চাচ্ছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকা সত্ত্বেও হৃদের আশেপাশে শশীকে ভিড়তে দিবে? কেন হৃদের সকল কাজ শশী করবে? যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কী রাখে। শশীর মনে ফিলিংস সম্পর্কে জানার পরও শশীর সব কিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি সে শশীকে প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এজন্যই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সব কিছু তো এমনিই শুরু হয়নি। অবশ্য পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যা হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো হৃদকে দেখেনি এসব নিয়ে প্রতিবাদ করতে। মায়া হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সেই সব কিছু না হয় মায়া দেখার প্রয়োজন মনে করলো না। কিন্তু মায়া হৃদের জীবনে উপস্থিত থাকার পরেও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি করবে? তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়া মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি এমনি শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না, এখানে অবশ্যই কারণ আছে বলেই সবাই বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবার চলছে, আর সেটা হৃদ জানে না, এমনটা কখনো হতে পারে না। এরই মাঝে হৃদের মায়ার চিন্তা ভাবনার মাঝেই হচ্ছে শশী মায়াকে শুধিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কী জন্য ডেকেছিল ও তোমাকে? শশীর হৃদকে ও বলে সম্বোধন করাতে মায়ার ভেতরকার রাগ আরও বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল, ওকে আপু। শশী সহজ সরল উত্তর করলো তক্ষুনি, আমি হৃদের কথা বলছি তোমাকে। মায়া নাক মুখ শক্ত করে বলল, আপনার উনি জানে আমাকে কেন ডেকেছিল আপু, এই বিষয়ে আমি জানি না কিছু। আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা। আমি আরও ভাবলাম। শশীর কথার মাঝে থামিয়ে মায়া চোখ মুখ শক্ত করে বলল, আপনার কতদিনের সম্পর্ক আপু? মায়ের কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা, সেজন্য তো হৃদের দেয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ, এই শাড়িটা ওই আমাকে দিয়েছে। তুমি হয়তো শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ার। তার আগেই মায়া জায়গা ত্যাগ করলো ক্ষোভে। বিষাক্ত কাঁটার ন্যায় বিচ্ছে মায়ার মনে শশীর কথাগুলো। শরীর মন দুটোই পুড়ছে তপ্ত দহনে। মায়ের মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসেবে কবুল করে। মায়া তো জানতো নেতা ফেতারা ভালো হয় না, এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ের উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকেও তো ওর স্বামী পছন্দ করে একটা লাল শাড়ি কিনে দিল না, বলল না তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে, অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সেই লাল শাড়ি পরা প্রেমিকার হাতে আবার লেবু পানিও পান করলো। এসব কিছু তো মায়ার চোখের সামনেই হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যে নেয় মায়ার রুমে প্রবেশ করতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল। সব কিছু ঠিক হয়েও যেন সব কিছু আবার এলোমেলো হলো দুজনের মধ্যকার ভিতরে। সেই রেষারেষি থেকে সারাটা দিন গেল, মায়া হৃদের সামনে যায়নি, কথা বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তা আর জুয়ের আশেপাশেই বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়লো মেহমানদারিতে। মেজবান খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খানবাড়িতে, যদিও মুক্তাকে কথা দিয়েছে সে খানবাড়িতে আসবে দুপুরে দাওয়াতে। কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারলো সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খানবাড়িতে ছোট বড় ছেলে পেলে কর্মচারী সবাই কাজ করছে।
রাদিফ তখন মায়ের পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাই ভাবি আসলেই অনেক অসুস্থ, আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদিফকে কিছু না বলে কক্ষ হতে বের হতে যায় তক্ষুনি। কোথায় গেছে কারো জানা নেই, আসিফকে সঙ্গে নেয়নি। শুধু শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিচ্ছু খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী। মায়া হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদ কিছু খায়নি তখন ভেতর ভেতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তার পর মুহূর্তেই শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ের ভিতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তেই পরবর্তীতে রাগ জমল। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে হৃদের জন্য? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখার মায়ার ভালো লাগছে না। নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই চারপাশে, কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদিফ সেজুতো মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরও কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুবই বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশনাল লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুইও বেশ ঘণ্টাখানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতেই সে ভীষণ চমকালো। চারপাশে মরিচবাতি আর বেশ চমকালো সাজে দেখা যাচ্ছে, মুগ্ধ হলো। এই মুহূর্তে খানবাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে, এমনকি এখানে খানবাড়ির ছেলেরাও উপস্থিত। মায়া গিয়ে জুয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানা পাটিতে। সবার একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে, আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগেই দৌড়ে নিচে নেমে গেছে। সেজুতিরা বসে আছে এক কোণে, ছাদের অন্য পাশে ছেলেরাও হইচই করছে। তখনই কোথা থেকে রাদিফ দৌড়ে আসলো ছাদে। মায়াদের ঠেঙ্গিয়ে এগিয়ে গেল ছাদের অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে, সবাইকে নিচে নেমে যেতে বলল। একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। বাকি রইল সেজুতি, দলের মেয়েরা, যেখানে মায়া জুইকে নিয়ে আরও বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদিফ এগিয়ে এসে সেজুতিকে বলল, সেজু তোদের জন্য আইসক্রিম চিপস এনেছিলাম, যা তো সেগুলো নিয়ে আয়, ছাদে সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদিফের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদিফ সেজুতিকে আবারও থামিয়ে দিয়ে বলল, আরে তুই একা এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীদেরকে নিয়ে যা। তো এরপরে হচ্ছে হৃদ খান রাদিফকে পাঠাইছে ছাদে, যাতে রাদিফ সবাইকে খালি করে মায়াকে একা রেখে যায় ছাদে। হৃদ খান এসে মায়ার সাথে পার্সোনাল মিটিং করবে। তো তাদের পার্সোনাল মিটিংয়ে কী হলো সেটা জানার জন্য তো তোমাদের নেক্সট পর্বটা দেখতে হবে। তো কেমন লাগলো পর্বটা সেটা জানাবা, বেশি বেশি লাইক কমেন্ট করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।